আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এসএসসি 27 এবং 28। আমি আমার পূর্বের ভিডিওতে এই সমস্যাটি সমাধান করে দেখিয়েছিলাম। আজকে আবারও একটু ভিন্ন উপায়ে বিকল্প উপায়ে সমস্যাটি সমাধান করব। তো আমাদের উপপাদ্যটি হচ্ছে যে কোনো ত্রিভুজের মধ্যমাত্রয়ের সমষ্টি 0। তো এখানে এবিসি একটি ত্রিভুজ আমরা নিয়েছি, তার তিনটি মধ্যমা আমরা দিচ্ছি। তাহলে বিসি বাহুর মধ্যবিন্দু আমরা ডি দ্বারা চিহ্নিত করলাম, তার মধ্যবিন্দুটা হবে এ ডি। যেহেতু আমি মধ্যমা এ ডি নিয়েছি, তাহলে এবিসি ত্রিভুজ কিন্তু দুটি নতুন ত্রিভুজে বিভক্ত হয়েছে, এ বি ডি এবং এ সি ডি। এগুলা কিন্তু আমাদের পরবর্তীতে কাজে লাগবে। তাহলে এ সি বাহুর মধ্যবিন্দু নিলাম ই, সেখানে মধ্যমা দিয়ে দিলাম বি ই। একইভাবে এ বি সি ত্রিভুজ আবার নতুন দুটি ত্রিভুজ অর্থাৎ বিই মধ্যমা নতুন দুটি ত্রিভুজে কিন্তু বিভক্ত করেছে, এ বি ই বি সি ই। একইভাবে অন্য একটি মধ্যমা নিলাম, মধ্যবিন্দু এ বি বাহুর মধ্যবিন্দু নিলাম এফ, তাহলে মধ্যমা হবে আমাদের সি এফ। তা আবারও এ বি সি ত্রিভুজ দুটি ত্রিভুজে বিভক্ত হয়েছে, এ সি এফ এবং বি সি এফ। এই ত্রিভুজটিতে তিনটি মধ্যমাই আমরা প্রমাণ করব তিনটি মধ্যমা যোগ দিলে 0 হয়, অর্থাৎ এ ডি প্লাস বিই প্লাস সি এফ, এই তিনটি যোগ দিলে কি হয়? 0 হয়। এটাই আমরা প্রমাণ করব। তাহলে যেহেতু আমরা ভেক্টরের সাহায্যে প্রমাণ করছি, তাহলে মধ্যমা তিনটিকে আমরা ভেক্টর দ্বারা চিহ্নিত করে দিচ্ছি, এই তিনটি ভেক্টর। আবার গত ভিডিওতে কিন্তু আমি ভেক্টরের যোগ এবং বিয়োগের ত্রিভুজবিধি অ্যাপ্লাই করেছিলাম। আজকে শুধুমাত্র আমরা যোগবিধিটা দেখব। এবং গত ক্লাসে গত ভিডিওতে কিন্তু আমরা ভেক্টরের দিককে প্রায়োরিটি দিয়েছিলাম। আজকে কিন্তু আমরা দিককে তেমন গুরুত্ব দিব না, শুধুমাত্র আমরা যোগবিধিটা অ্যাপ্লাইয়ের মাধ্যমে সমস্যাটি সলভ করব। তাহলে যেহেতু ত্রিভুজ, যেখানে যোগবিধি অ্যাপ্লাই করব, তাহলে অন্যান্য ভেক্টর দ্বারা অন্যান্য বাহুগুলোকে আমরা চিহ্নিত করে নিলাম। তাহলে প্রথমে আমরা বিশেষ নির্বাচন লিখতে পারি। বিশেষ নির্বাচন, যে মনে করি এ বি সি একটি ত্রিভুজ, যার এই যে তিনটি মধ্যমা আছে, আমরা সরাসরি লিখে দিচ্ছি এবিসি একটি ত্রিভুজ যার এ বি বি সি ও এ সি বাহুর মধ্যমা যথাক্রমে। তাহলে এ বি বাহুর মধ্যমা নিয়েছি আমরা সি এফ, বি সি বাহুর নিয়েছি এ ডি ও এ সি বাহুর মধ্যমা নিয়েছি বি ই। তাহলে আমরা কি প্রমাণ করব? যে প্রমাণ করতে হবে যে এই তিনটি মধ্যমা অর্থাৎ এ ডি প্লাস বিই প্লাস সি এফ, এই তিনটি মধ্যমা যোগ দিলে কি হচ্ছে? 0 ভেক্টর বা 0 হচ্ছে। এটাই আমরা প্রমাণ করব। তাহলে প্রথমে আমরা যেহেতু বলেছি যে আজকে আমরা শুধুমাত্র ভেক্টরের যুগের ত্রিভুজবিধি অ্যাপ্লাই করব, তাহলে লিখে নিচ্ছি ভেক্টর যুগের ত্রিভুজ বিধি অনুসারে। তাহলে শিক্ষার্থীরা, আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে প্রত্যেকটা মধ্যমা, যেহেতু আমরা এই তিনটা মধ্যমা কিন্তু যোগ দিব, তাহলে প্রত্যেকটা মধ্যমা কিন্তু নির্ণয় করব। তো মধ্যমা নির্ণয় করতে হইলে প্রথমে আমরা দেখতেছি যে এখানে এ ডি মধ্যমা। প্রথমেই এবিসি ত্রিভুজে যখন আমরা এ বি মধ্যমা নিয়েছিলাম তখন দুই পাশে দুটি ত্রিভুজ হয়েছে, আমরা যে কোনো একটা ত্রিভুজ নিব। গতদিন আমরা ভেক্টরের দিকের উপর নির্ভর করে ত্রিভুজ বিধিটা অ্যাপ্লাই করেছিলাম। আজকে কিন্তু এমন করব না, বাম পাশ এবং ডান পাশ তোমার যা ইচ্ছা যে কোনো একটা
ত্রিভুজ নিয়ে তুমি কাজ করতে পারবে। তাহলে আমি প্রথমে বাম পাশেরটা নিচ্ছি, কারণ সেখানে ভেক্টরের যুগবিধিটা খুব ভালোভাবে অ্যাপ্লাই হচ্ছে। তাহলে আমি প্রথমে এ বি ডি ত্রিভুজ নিচ্ছি। তাহলে এ বি ডি ত্রিভুজে আমাদের ভেক্টরের যুগের বিধিটা কি হচ্ছে দেখো, আমরা এ থেকে ডি নির্ণয় করতে চাচ্ছি। তাহলে এ থেকে ডিতে আসার বিকল্প পথ কোনটি, ওটাই ভেক্টরের যুগ। তাহলে এ থেকে ডিতে আসার, যেহেতু আমরা এই পাশের ত্রিভুজ নিয়েছি, তাহলে এ থেকে বিতে আসার বিকল্প পথ হচ্ছে এ থেকে বি এবং বি থেকে ডি। তাহলে আমরা লিখতে পারি এ ডি ভেক্টরটা হচ্ছে এ বি প্লাস বি ডি ভেক্টর, এটাই হচ্ছে 1 নাম্বার। তাহলে আমরা একটি মধ্যমা পেয়ে গেলাম। এবার বিই মধ্যমা, বিই মধ্যমা, তাহলে এ বি সি ত্রিভুজকে বিই মধ্যমাও কিন্তু দুই দিকে দুটি ত্রিভুজ উৎপন্ন করেছে। আমরা যে কোনো একটি ত্রিভুজ নিব, তোমার খুশি যে কোনো একটি, হয় এই ত্রিভুজটা বি সি ই অথবা এ বি ই, যে কোনো একটা ত্রিভুজ। তাহলে আমি এটাই নেই, বি সি ই নেই, যার যেটা ইচ্ছা সেটাই নিবা। তাহলে বি সি ই ত্রিভুজ নিলাম। তাহলে এখান থেকে যদি আমি বিই মধ্যমা অর্থাৎ বি ভেক্টরটা যদি নির্ণয় করতে চাই, এই যে বি থেকে ই, তাহলে বি থেকে ই তে যাওয়ার বিকল্প পথ কোনটি, যেহেতু এই ত্রিভুজ নিয়েছি, তাহলে বি থেকে সি, তারপরে সি থেকে ই, তাহলে এটাই হচ্ছে ভেক্টরের যুগ। তাহলে আমরা লিখতে পারি বি সি প্লাস সি ই, এটাই হচ্ছে সমীকরণ 2। আরেকটি রয়ে গেল, অর্থাৎ সি এফ মধ্যমা। তাহলে সি এফ কোথায় আছে, সি এফ, তাহলে এ বি সি ত্রিভুজকে যখন সি এফ মধ্যমা নিয়েছি, তখন একইভাবে দুটি ত্রিভুজ হয়েছে এ সি এফ এবং বি সি এফ। তাহলে যে কোনো একটি ত্রিভুজ, যে কোনো একটি ত্রিভুজ নিলেই আমাদের সমস্যাটির সমাধান হবে। তাহলে আমি কোনটা নিব, উপরের না নিচের, যার যেটা খুশি। তাহলে আমি নিচেরটাই নেই অথবা উপরেরটাই নেই, উপরেরটাই নিচ্ছি। এ সি এফ, এই যে উপরের এ সি এফ, এখানে আমি দেখো সি এফ নির্ণয় করব, সি এফ। তাইলে সি এফ থেকে সি থেকে এফ, সি থেকে এফ এ যাওয়ার বিকল্প পথ কোনটি, আমি যেহেতু উপরের ত্রিভুজ নিয়েছি, তাহলে সি থেকে এ, এ থেকে এফ। তাইলে আমার যোগবিধিটা হচ্ছে সি এফ প্লাস এ এফ। বাস, আমার তিনটা মধ্যমা হয়ে গেল। যেহেতু আমরা এর যোগফল দেখাবো 0, তাহলে এই তিনটি যোগ করছি। সমীকরণ 1+2+3 হতে পাই। তাহলে বাম পাশের গুলো আগে যোগ দিয়ে দিচ্ছি, এ ডি প্লাস বিই প্লাস সি এফ ইজ ইকুয়াল, এবার ডান পাশের তিনটি যোগ দিয়ে দিব, এ বি প্লাস বিডি প্লাস বিসি প্লাস সিই প্লাস সিএফ প্লাস এফ। তাহলে ডান দিকের তিনটি অংশ যোগ করে দিলাম। এবার একটু কাজ করতে হবে। এবার আমরা কিন্তু যোগবিধির যেটা নিয়েছি, এটা কিন্তু ভেক্টরের দিকে প্রাধান্য দেই নাই, আমাদের ইচ্ছা মতো যে কোনো একটি ত্রিভুজ থেকেই যোগবিধির অ্যাপ্লাই করে ফেলছি। এবার যে আমরা ডান দিকের যে অংশগুলো পেলাম, এই বাহুগুলো পেলাম, এগুলা কিন্তু আমরা একটু ত্রিভুজের সাথে মিলিয়েই লিখব। তাহলে এখানে এবি আছে, দেখো এবি কিন্তু পূর্ণ একটি বাহু, তাহলে তার কিছু করার নাই, এবং দিকও একই আছে, তাহলে সেটা আমরা লিখে দিলাম এবি। তারপর কি আছে, বিডি, এই যে বি থেকে ডি, বি ভেক্টরটাই দিকে গেছে কিন্তু বি থেকে ডি, তাহলে বিডি আমরা পূর্বের ইয়েগুলোতে জেনেছি যে বিডি হচ্ছে কিসের অর্ধেক, বিসি বাহুর অর্ধেক। তাহলে আমরা লিখতে পারি যে হাফ 1/2 অফ বি সি প্লাস এই যে বিসি বাহু, বিসি বাহু কিন্তু সম্পূর্ণ একটা বাহু, তাহলে তাকে ঠিক রাখলাম, বিসি প্লাস সিই, সিটা কোথায় হচ্ছে, এই যে সি থেকে ই, তাহলে এই সি অংশটা কিন্তু আমাদের এ সি বাহুর অর্ধেক। তাহলে আমরা লিখতে পারি, অর্থাৎ যেহেতু সি থেকে ইতে গেছে, তাহলে আমরা বলবো সি এ বাহুর অর্ধেক। তাহলে 1/2, সি এর পরিবর্তে লিখতে পারি আমরা সি এ প্লাস সিএফ, সিএফ কোথায় আছে, এই যে সরি এখানে সিএফ আসলো কিভাবে, সিএফ হচ্ছে সি এ প্লাস এ এফ, সরি এটা হচ্ছে সি এ প্লাস এ এফ, সি এ। তাহলে সি এ এটা কিন্তু সম্পূর্ণ একটা বাহু আছে, অসুবিধা নাই, লিখে দিলাম সি এ প্লাস এ এফ, এই যে এ এফ, এ এফটা কিসের, এ এফ অংশটা হচ্ছে এ বি বাহুর অর্ধেক। তাহলে আমরা নিতে পারি 1/2 এ বি।
এবার একটু দেখো, এখানে এই যে এ বি একটি, এখানে আছে আরো অর্ধেক, তাহলে 1 এবং 1/2 আমরা যদি যোগ করি, দেখো 1 প্লাস 1/2, তাহলে আমরা কি পাচ্ছি, লসাগু হচ্ছে 2, 2 সাথে 1, 2 2 কাটলে 1 থাকে, তাহলে 2 আর 3 8, তাহলে কি পাচ্ছি 3/2, অর্থাৎ 1 এর সাথে 1/2 যোগ করলে আমরা 3/2 পাচ্ছি। তাহলে এখানে একটি এবি, এখানে হাফ এবি, আমরা যদি যোগ দিয়ে দিই তাহলে পাচ্ছি কি 3/2 এবি। একইভাবে দেখো এখানে কি আছে, বিসি, এখানেও কি আছে বিসি, একটি এবং অর্ধেক, তাহলে যোগ দিলে একইভাবে কি পারবো 3/2 বি সি প্লাস, এখানে দেখো সি এ অর্ধেক, এখানে কিন্তু পূর্ণ একটা, তাহলে 1 এবং 1/2 যোগ করলে আবার এখানেও পাবো কি 3/2 সি এ। এবার দেখো তিনটি বাহুর সামনেই যেহেতু 3/2 আছে, আমরা 3/2 কমন নিতে পারি, 3/2 কমন, তাহলে কি থাকছে এ বি প্লাস বি সি প্লাস সি এ। এবার দেখো গত ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে কোনো একটি ত্রিভুজে তিনটি বাহু যখন ক্রমান্বয়ে যোগ হয় তখন তাদের যোগফল 0। তাহলে এখানে আমরা কি পাচ্ছি এ বি ভেক্টর, এই যে এদিকে আসছে এ বি ভেক্টর, বি সি এইদিকে গেছে বি সি ভেক্টর এবং সি এ ভেক্টর, এই যে সি এ ভেক্টর ক্রমান্বয়ে কিন্তু যোগ আছে। তাহলে আমরা জানি যে ক্রমান্বয়ে যোগ থাকলেই, অর্থাৎ চতুর্ভুজ হোক ত্রিভুজ হোক যে কোনো ক্ষেত্রের সবগুলো বাহু ক্রমান্বয়ে যদি যোগ থাকে তাহলে সেই যোগফল হচ্ছে 0। তাহলে আমরা এই যোগফলটা কি নিতে পারছি 0, তাহলে 3/2 ইন্টু 0 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল। আমরা এখানে সাইড নোট লিখে দিতে পারি, যেহেতু এ বি প্লাস বি সি প্লাস সি এ ভেক্টর ইজ ইকুয়াল টু 0, এটা প্রমাণ আমরা সাইড নোট লিখে দিতে পারি। তাহলে দেখো আমরা কিন্তু যোগফল পেয়ে গেলাম যে আমাদের এই ত্রিভুজের তিনটি মধ্যমার যোগফল 0 ভেক্টর। আমরা কিন্তু আজকের এই প্রমাণটিতে আমাদের ত্রিভুজের ভেক্টরের দিকে কোনো প্রাধান্য দেই নাই, গুরুত্ব দেই নাই। আমরা সরাসরি যে মধ্যমা নেওয়ার পর যখন দুইটি ত্রিভুজে বিভক্ত হয়েছে, ডান পাশ এবং বাম পাশ যে কোনো একটি ত্রিভুজ নিয়ে কিন্তু আমাদের যোগবিধিটা অ্যাপ্লাই করেছি, এবং এই যোগবিধির সাহায্যে আমরা সবগুলা বাম পক্ষ এবং ডান পক্ষ যোগ করে আমরা জাস্ট ওইখানে একটু কাজও করেছি। ঠিক আছে, যেটা অর্ধেক ছিল ওইটা আমরা অর্ধেক নিয়েছি, পূর্ণটা যোগ দিয়েছি, যোগ করে 3/2 পেয়ে তারপর 0-তে গেছি। তাহলে এটা আজকে আমরা নতুন আরেকটা পদ্ধতিতে সমাধান করলাম। ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে, এটা কিন্তু আমি শুধুমাত্র বাহু দিয়েই প্রমাণ করেছি, আমরা অবস্থান ভেক্টরের সাহায্যে, আমরা অন্য একটি ভিডিওতে অবস্থান ভেক্টরের সাহায্যে একই সমস্যাটি সমাধান করে দেখাবো। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ, ভালো থেকো।